বাংলাদেশের এককভাবে চিন্তা করলে সবচেয়ে বড় রপ্তানির বাজার হচ্ছে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের শীর্ষ রপ্তানিকারক প্রতিষ্ঠান আপনাদের হামিন। তো আপনাদের প্রাতিষ্ঠানিক দৃষ্টিভঙ্গি থেকে এই প্রভাবটা সম্পর্কে যদি একটু আপনার অভিজ্ঞতাটা এখন পর্যন্ত বা ভবিষ্যতে কি হতে পারে এই শুল্ক রেসিপ্রোকাল শুল্ক আরোপের ফলে? এখানে ব্যবসায়ীদের তেমন কিছু করণীয় নেই, এটা রাষ্ট্রীয় পর্যায়ে এটার মীমাংসা হতে হবে। তো এর মধ্যে আমেরিকান অ্যাম্বাসেডর বাংলাদেশে যিনি আছেন, তারপরে কমার্শিয়াল অ্যাটাচি, ইকোনমিক অ্যাটাচি, লেবার অ্যাটাচি, তারা আমাদের ফ্যাক্টরিতে গেছিলেন। তারা বেশ কিছু সাজেশন দিয়েছে আমাদেরকে যে কিভাবে আমরা এই ট্যারিফ যাতে আমাদের প্রতি ইম্পোজ না হয়, করণীয় কী। উনি সবচেয়ে বেশি জোর দিয়েছেন প্যারাটেরিফ, এগুলো উড্র করতে হবে। বিশেষ করে আমেরিকার থেকে যেসব পণ্য আমাদের দেশে আসে 5 থেকে 6টা সার্টিফিকেট দিতে হয়। উনি বলেছেন এই সার্টিফিকেটগুলো যাতে না লাগে সেইগুলো আপনার বা সীমিত করা যায়, এটা আপনারা একটা দেখ। 2 হলো গভর্নমেন্টকে আমরা বলেছি যে ভিয়েতনাম প্রস্তাব দিয়েছে যে ভিয়েতনাম থেকে যেসব পণ্য আমেরিকাতে যাবে এগুলো তো জিরো ট্যারিফ করলে আমেরিকাতে যেসব পণ্য ভিয়েতনামে আসে সেগুলো তারা জিরো ট্যারিফ নেবে। আমাদেরও রেসিপ্রোকাল ওইরকম প্রস্তাব আমরা দিতে পারি। তাহলে আমরা এখন তো 15.6 ছিল আগে আমাদের সুতি কাপড়ের উপরে, এর উপর 10% আরোপিত হয়েছে, এখন 25.6% দিতে হয়। তো ভবিষ্যতে কি হবে আমরা জানি না, এটা বাড়তেও পারে কমতেও পারে। যদি বেড়ে যায় তাহলে বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে যাবে। আবার এর মধ্যে শ্রম আইনের সংশোধন হবে, এইটাও যদি শ্রমিকদের বেতন ভাতা বেড়ে যায় তাহলে আমাদের সক্ষমতা একদম থাকবে না। তো সব কিছু মিলেই আমরা অনেক বড় চ্যালেঞ্জের মধ্যে আছি। এখানে বাংলাদেশ থেকে আমেরিকাতে রপ্তানি হয় টোটাল 8.6 মতন বিলিয়ন ডলার, তার মধ্যে 6.6 বিলিয়ন ডলার, 6.5 হচ্ছে গার্মেন্টস, রেডিমেড গার্মেন্টস। তো সেই জন্য এত বড় মার্কেট তো আমার অন্য কোথাও নাই। আর এই মার্কেটে যদি আমি কোনো রকম হারিয়ে ফেলি তাহলে কিন্তু আমি সার্ভাইভ করব না। আর চায়নার সাথে আমেরিকার ট্যারিফ ব্যারিয়ার নিয়ে যে সমস্যাগুলো হচ্ছে তার কারণে এখন চায়না কিন্তু ইউরোপের দিকে ঝুঁকে পড়বে এবং তার রপ্তানি বহুমুখীকরণ করবে, আমেরিকার উপর সে নির্ভরশীল থাকবে না। সেই ক্ষেত্রে আমি অনেক জায়গায় আমার প্রতিযোগিতায় না আমি টিকব না। তারপর আরেকটা দিক হচ্ছে সামনে আমি স্বল্প উন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে চলে যাচ্ছি, সেখানেও আমার ইউরোপীয় ইউনিয়নে যে জিরো ট্যারিফ পেতাম সেটাও আমার থাকবে না। সেই জিরো ট্যারিফ না থাকলে আমি আরও আমার কম্পিটিটিভনেস হারাই ফেলবো। সব কিছু মিলে কিন্তু আমরা একটা বিরাট চ্যালেঞ্জের মধ্যে যাচ্ছি। আরেকটা দিক হচ্ছে যে বাংলাদেশের এখন অর্থনৈতিক অবস্থা, আপনি দেখেন জিডিপি 4% আমাকে আমরা টার্গেট করেছি। 4% জিডিপি আগে যেখানে 8% ছিল, যদিও অনেকে বলে এটা ইনফ্লেটেড ছিল, আমি ধরে নিলাম ইনফ্লেটেড ছিল। আমি এই বছরই আমার রাজস্ব ঘাটতি আছে প্রায় 1,00,000 কোটি টাকা। সরকারি কর্মকর্তাদের বেতন দিতে সরকার কিন্তু বিভিন্ন ব্যাংকের থেকে লোন নিচ্ছে, লোন নিয়ে এই প্রাইভেট সেক্টর লোন কিন্তু অনেক কমে যাচ্ছে, কারণ প্রাইভেট সেক্টরে কিন্তু বিনিয়োগ হচ্ছে না। আর প্রাইভেট সেক্টরে বিনিয়োগ না হওয়ার কারণে অনেকগুলো একটা রেভিনিউ ফল করছে, আর কর্মসংস্থান হচ্ছে না, বেকারত্বের হার বাড়ছে। অনেকগুলো চ্যালেঞ্জ কিন্তু সামনে আমাদের সরকারের দিকে আসছে। তো সেই লক্ষ্যে আমাদের বাজেটটা এমনভাবে করতে হবে বিনিয়োগমুখী, কর্মমুখী এবং বিনিয়োগমুখী। তো বিনিয়োগ বান্ধব কীভাবে হতে পারে, এখানে আমাকে দেখতে হবে বেসিক র মেটেরিয়ালের উপরে যেসব জায়গায় আমার ট্যারিফ আছে সেই সব জায়গায় জিরো ট্যারিফ করে দেওয়া উচিত। যে বেসিক র মেটেরিয়াল দিয়েই তো আমি প্রোডাক্ট তৈরি করব। আজকে দেখেন আমি কিন্তু প্রায় 80 বিলিয়নের উপরে আমি আমদানি করি, আমার রপ্তানি সেখানে কিন্তু অর্ধেক, 40 বিলিয়নের মতন কাছাকাছি, 40+, 43 বিলিয়ন ডলার আমার রপ্তানি। তাহলে এই যে অর্ধেক ঘাটতি আমার ট্রেপ, এই জায়গাগুলো আমাকে নজর দিতে হবে যে আমদানি কমিয়ে কীভাবে আমি রপ্তানি বাড়াতে পারি। সেই জায়গা করতে হলে আমার যেসব জায়গায় ট্যারিফ ইনিশিয়ালি হয়তো আমার রাজস্বর উপরে চাপ পড়তে পারে 1-2 বছর, কিন্তু তারপরে কিন্তু আমি সক্ষমতা বাড়াই ফেলবো। এই জায়গাগুলি সরকার নজর দিতে হবে। আজকে আমি চায়নার থেকে আমার সবচেয়ে বড় আমদানিকারক দেশ হচ্ছে চায়না, প্রায় 24 বিলিয়ন ডলারের মতো আমরা আমদানি করি। ভারত থেকে 12 বিলিয়নের মতো আমদানি করি। ইয়ার থেকে কত 24 না 28 চায়নার থেকে আমরা আনি 24-এর মতো, ভারত থেকে 12 বিলিয়ন ডলার আনি। তো এই যে আমার এইসব দেশের সাথে কিন্তু আমাদের রপ্তানি খুবই কম।
ইন্ডিয়াতে আমাদের বোধহয় 2 বিলিয়ন হয়েছে বোধহয় এখন, জি। আর চায়নাতেও ওইরকমই। তো চায়নাতে $68 কোটি, 1 বিলিয়নও হয় না। 1 বিলিয়নও হয় না। তো এই জায়গাগুলো আমাদের, চায়না এত বড় একটা দেশ, দে আর গ্রোয়িং। আমাদের কি কি পণ্য আমরা চায়না এদের ব্যাপারে আমি মনে করি রপ্তানি উন্নয়ন ব্যুরো প্লাস মিনিস্ট্রি অফ কমার্সকে এই ব্যাপারে একটা ভূমিকা নিতে হবে, আমাদেরকে গাইড করা যে আমরা কোন কোন পণ্য চায়নাতে পাঠাতে পারি। আমি আজকে আমেরিকার উপরে যে ধাক্কা আমি খাচ্ছি, আমার এই এখন আমাদের দিস মাই আমি মনে করি ওয়েক আপ কল। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে এক দেশের উপরে নির্ভরশীল না হয়ে আমার পণ্যের বহুমুখীকরণ, পাশাপাশি বহুমুখী বাজার তৈরি করতে হবে। একক নির্ভরশীল গার্মেন্টসের উপরে না থেকে অন্য পণ্য যাতে আমি রপ্তানি করতে হবে, পাশাপাশি আমার জাপান সহ, ব্রাজিল সহ, মেক্সিকো এইসব দেশে আমার রপ্তানি বাড়াতে হবে। আপনাদের এই বাজার বহুমুখীকরণ, পণ্য বহুমুখীকরণের উদ্যোগটা অনেক দিনের, কিন্তু এক্ষেত্রে কি প্রতিকূলতা যেটার কারণে আসলে এটা অনেক বেশি? আপনি দেখেন ভারত 7টা প্রদেশে তারা যে দিচ্ছে, মানে সুযোগ সুবিধা দিচ্ছে বিনিয়োগের। আমার তো সেই বিনিয়োগের সেই সুযোগ সুবিধা নাই। আমার বিনিয়োগের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ইউটিলিটি। আমার ইউটিলিটি সহজলভ্য না। তারপরে পদে পদে এর মধ্যে বিভিন্ন বাধার তৈরি করা হচ্ছে, এবং যে ইউটিলিটির যে দাম, সেই দাম দিয়ে কিন্তু আমাদের জন্য কম্পিটিটিভনেসটা আমরা হারাই ফেলবো। সেই জায়গাগুলো যদি সহজলভ্য করা যায়, প্রতিবেশীদের দেশের সাথে সামঞ্জস্য রেখে প্রতিবেশী দেশগুলো দেশীয় বিনিয়োগকারীকে, বিদেশি বিনিয়োগকারীকে কী কী সুযোগ সুবিধা দিচ্ছে। যেমন আমি চায়নার কথা বলি, দেখেন চায়নাতে পাকিস্তানের ডলার কনভার্সন রেট হলো 287 রুপি ভার্সেস $1, আর আমি পাই 120। এখানে IMF বলছে ডলারকে ফ্রি করে দিতে। আমি মনে করি ফ্রি করে দেওয়া উচিত, যে বাজার যেখানে যায় সেক্ষেত্রে যদি একটা ইনফ্লেশন বাড়ে, আমাকে অন্যভাবে সেটাকে সাবসিডি দিতে হবে অন্য সেক্টরকে। তো এই জায়গাগুলো হলে তাহলে রপ্তানি আমাদের বৃদ্ধি পাবে। 1, 2 নম্বর হচ্ছে আমার যখনই রপ্তানি বাড়বে, আমি বেসিক র মেটেরিয়াল আমার এই বাড়বে, এটা হার বাড়বে, তাতে কি হবে, আমার কর্মসংস্থান বাড়বে, প্রাইভেট সেক্টরের লোন বাড়বে, এবং গভর্নমেন্ট বরোয়িংটা কমে যাবে। আজকে দেখেন গভর্নমেন্ট বরোয়িং কীভাবে বাড়ছে। তো আর IMF যে কন্ডিশন দিচ্ছে, আজকে লোন দিচ্ছে না, আমার IMF-এর দিকে তাকাইতে হবে না। আমি যদি রপ্তানি বাড়াতে পারি তাহলে কিন্তু আমার আর IMF-এর দিকে তাকাইতে হয় না। তো সেই সব দিকের ব্যাপার যদি বাজেটে আমি মনে করি যদি এই দিকগুলো নির্দেশ করে, এবং ব্যবসায়ীদের যে পরামর্শ যদি তারা আমলে নেয়, তাহলে আমরা কিন্তু পরামর্শ দিয়েছি সরকারকে এই সব জায়গায় অ্যাটেনশন দিতে, যে আমার ডোমেস্টিক যে র মেটেরিয়ালের উপরে, যে আভ্যন্তরীণ বাজারে যেগুলি ব্যবহৃত হবে প্লাস রপ্তানি হবে, এই রপ্তানির জন্য তো ফ্রি আছেই। ডোমেস্টিক মার্কেটে যে কনজামশনগুলো হয় সেগুলো যদি আমার জিরো ট্যারিফ দেয়, তাহলে আমার মনে হয় আমদানি কাস্টমসে হয়তো কয়েকশো কোটি টাকা কমবে, কিন্তু আমার আমদানি তো কমে যাবে। এই জায়গাগুলো আমার মনে হয় আমরা সাজেশন দিয়েছি এনবিআরকে। আমি যদি এনবিআর এগুলো শুনে আমার মনে হয় একটা ভালো। আপনার এই প্রসঙ্গটির সঙ্গে আর একটু রেলেভেন্স রাখে, যেটা হচ্ছে কি যে আমাদের তো মূলত এক্সপোর্টটা কটন বেস, 75%ই আমাদের কটন বেস এক্সপোর্ট হয়। তো এক্ষেত্রে আপনার ম্যানমেড ফাইবারের একটা খুব ছোট অংশ, যেটা কিনা গ্লোবালি এটা আস্তে আস্তে এটার ব্যাপ্তি আরও বাড়ছে। সেক্ষেত্রে আমাদের যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজে যে আমাদের ম্যানমেড ফাইবার, এই জায়গায় আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজে ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে এইবার বাজেটকে কেন্দ্র করে আরও বড় কিছু প্রত্যাশা করেন কিনা? এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। আমাদের সারা ওয়ার্ল্ড কটন থেকে সরে যাচ্ছে, কারণ কটন এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে। এগ্রিকালচার প্রোডাক্ট এখন এই কারণে ম্যানমেড ফাইবারে যাচ্ছে সারা বিশ্ব। এই সব জায়গায় চায়না এবং ভিয়েতনাম অনেক এগিয়ে গেছে। আমরা সেই জায়গায়, বিকজ আমাদের এইটা খুবই ট্রিকি ফ্যাব্রিক, এই ফ্যাব্রিকটা আমাদের দেশে তৈরি হচ্ছে না। আমরা টোটালি আমদানি নির্ভরশীল। তবে আমাদের উচিত হবে এই জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমে আমরা যাতে এই জায়গাগুলো যেতে পারি, অথবা একক ভাবে এই জায়গায় যাওয়া। কিন্তু এখন নতুন ইন্ডাস্ট্রিতে কেউ আমরা যাচ্ছি না। একে তো ব্যাংকের ইন্টারেস্ট রেট ভেরি হাই, 1, 2 নম্বর হচ্ছে আমার গ্যাসের এবং বিদ্যুতের অপর্যাপ্ততা। সেই সব কারণে আমরা কিন্তু বিনিয়োগের আশাটা হারাই ফেলছি, যার জন্য আমরা নতুন বিনিয়োগে উৎসাহী হচ্ছে না। নতুন বিনিয়োগের ঝুঁকি বেশি, এবং সরকারের সুযোগ সুবিধা কম। এই জায়গায় যদি সরকার সুযোগ সুবিধা, প্রতিবেশীর তুলনায় আমি বললাম ভারতে 7টা রাজ্যে যদি কেউ বিনিয়োগ করে, ওখানে বলা আছে 50 কোটি টাকা ক্যাপিটাল মেশিনের উপরে সরকার দেবে। আচ্ছা, যদি কোনো
যেমন এটা বললো ইয়াতে মধ্য বিহারে বোধহয়, বিহার বা মধ্যপ্রদেশে। তো যদি কেউ একটা মহিলা শ্রমিককে এমপ্লয় করে 6,000 রুপি দেবে, আর একটা পুরুষকে করলে 5,000 রুপি 5 বছর পর্যন্ত দেবে। তার ল্যান্ডে কিনলে 25% সরকার দেবে। এই যে যে সরকার এই সুযোগ সুবিধা দিচ্ছে, আমার দেশে সেই সুযোগ নাই। আর ইউটিলিটি মানে গ্যাস বিদ্যুৎ গ্রান্টেড, তো সমস্ত কিছু যখন তৈরি থাকে, আর সেখানে আমার তো সব কিছুর জন্য আমাকে যেতে হয়। আমার যদি স্পেশাল ইকোনমিক জোন যেগুলো হয়েছে সেখানে তো ইউটিলিটি নাই। এই যে আপনি বলছিলেন যে নতুন বিনিয়োগ এখন করছেন না, আপনারা যাচ্ছেন না, এইটার সঙ্গে তো এই সরকারি সুযোগ সুবিধার পাশাপাশি বর্তমান রাজনৈতিক বন্দোবস্ত কি কোনো প্রভাব রাখছে? আমরা চাই একটা স্টেবল গভর্নমেন্ট। আমরা অনেক দূর আমাকে যখন ব্যাংক থেকে একটা লোন নেই, ও কিন্তু ইন্টারেস্ট কিন্তু বসে থাকে না, প্রতিদিন ইন্টারেস্টের চাকা ঘুরতে থাকে। তাহলে আমাকে যখন টাকাটা আমি নেব, বিনিয়োগ করব, আমার আজকে দেখেন পরশুদিন অ্যাপেক্সের ট্যানারিতে ঘেরাও হয়েছে। সেখানে তো এইরকম একটা মেসেজ যখন অন্য একটা ইন্ডাস্ট্রির মালিকের কাছে যায়, মাঝে মাঝে বিভিন্ন ফ্যাক্টরিতে শ্রমিকরা রাস্তায় নেমে যাচ্ছে কোনো অযৌক্তিক সব দাবিতে, ঈদের সময় যে সব জায়গায় 10 দিন ছবি আমার 12 দিন দিতে হবে। তো এই যে যে অযৌক্তিক দাবিগুলো তারা দিচ্ছে, এবং এর সাথে পলিটিক্যাল বা স্থানীয় লোকের ইন্ধন আছে, সেই সবভাবে সরকার কঠোর না হইলে কিন্তু আমরা ব্যবসা চালাতে পারবো না। কিন্তু ক্যারটেকার গভর্নমেন্ট তো টেম্পোরারি গভর্নমেন্ট সবাই বলে, তো এই টেম্পোরারি গভর্নমেন্টের উপরে বিদেশিরাও নির্ভরশীল হইতে পারছে না। তো তারাও চায় যে একটা স্টেবল গভর্নমেন্ট হোক, তারাও বিনিয়োগ করতে চায়, আমাদের ব্যবসা বাণিজ্য দিতে হয়। আমরাও চাই একটা স্টেবল গভর্নমেন্ট যত দ্রুত আসবে তত আমাদের সরকারের প্রতি আমাদের একটা নির্ভরশীলতা বাড়বে, এবং আমরা ডিপেন্ড করতে হবে গভর্নমেন্টের উপরে যে না, আমার বিনিয়োগের প্রোটেকশন আমি পাবো। এখন পাচ্ছি কি টোটালি আর্মি সাপোর্টেড, পুলিশের পাচ্ছি টোটালি সাপোর্টেড বাই আর্মি, দ্যাটস টেম্পোরারি। আপনারা বহু বছর সরকারের সঙ্গে তো বাজেট চলাকালীন সময় নানান নেগোসিয়েশন, নানান প্রস্তাব রাখেন, সব হয়তোবা গ্রহণ হয় না, কিছু গ্রহণ হয়। এই সরকারের কাছ থেকে আপনাদের প্রত্যাশার ব্যাপ্তি কি অন্যরকম কোনো কিছু আছে কিনা বাজেটকে কেন্দ্র করে? না, বাজেটকে আমরা প্রত্যেকটা গভর্নমেন্টের অনেক কিছুই থাকে পলিটিক্যাল হিডেন থাকে, যে পলিটিক্যাল গভর্নমেন্টের, এই গভর্নমেন্টের কিন্তু সেটা নাই। ওইরকম পলিটিক্যাল আমি মনে করি আরও বাস্তবমুখী এবং প্র্যাকটিক্যাল এটা বাজেটটা হবে, এবং সেটামুখী, কর্মমুখী এবং বিনিয়োগমুখী যেন হয়। দেখেন রপ্তানির উপরে আমাদের তো ইনসেন্টিভ দেয় 0.3%, 0.3, কিন্তু সরকার উচ্চ কর কেটে নিচ্ছে এফওবির উপরে, টোটাল পণ্যের উপরে 1%। এটা অত্যন্ত বেশি। আমি মনে করি এটা রপ্তানির থেকে এটা উচ্চ করা উচিত, এটা 0 করা উচিত। আর 0.30 যেটা করে, এইটা আমি মনে করি আরও একটু বাড়ানো যায়। তাহলে হবে কি, এরা এক্সপোর্টাররা আরও উৎসাহী হবে, রপ্তানি বাড়বে, বিনিয়োগ, দেশীয় বিনিয়োগকারী বিনিয়োগ করবে, বিদেশিরাও বিনিয়োগ করতে আসবে। আজকে চায়নাতে টেরিফ প্রবলেমের কারণে তাদের চয়েস কিন্তু বাংলাদেশ না, তাদের চয়েস হচ্ছে পাকিস্তান, ভারত বা অন্য দেশে। আমি মনে করি এই জায়গায় এই সুযোগ একটা আসছে, এই সুযোগটা কাজে লাগানোর জন্য একটা অ্যাট্রাকটিভ প্রপোজাল যেটা ভারত দিয়েছে বিভিন্ন স্টেটে, সেইগুলো আমাদের দেওয়া উচিত। এলডিসি গ্র্যাজুয়েশনের একটা পয়েন্ট আপনি বলেছিলেন, সেই ক্ষেত্রে প্রস্তুতির জন্য আর কোনো কিছু কি অ্যাড করতে চান? যে আমরা কিন্তু মনে করছি সরকারের এখন যাওয়াটা আমাদের ঠিক হচ্ছে না। আমরা মনে করি যেই প্রস্তুতি আমার দরকার সেটা আমাদের নেই। এই জন্যে আমি আমার ইউটিলিটি নাই, আমার গ্যাসের প্রেশার নাই, আমি এলএনজি আনতে পারছি না। আমার আস্তে আস্তে আমার ডোমেস্টিক যে গ্যাস, এটার পরিমাণ কিন্তু কমে যাচ্ছে, আর এলএনজির পরিমাণ বাড়ছে। তো এখন সেই কারণে আমি যত আস্তে দিন যাবে তত আমি ইম্পোর্টের উপর সেই জায়গাটা, যতদিন পর্যন্ত আমার জ্বালানির উপর পরিষ্কার না হবে জ্বালানির উপরটা ব্যাপারটা, ততদিন কিন্তু আমি বিনিয়োগে যাব না, নতুন বিনিয়োগে যাব না। বাজেট সংক্রান্ত আর কোনো প্রস্তাবনা কি উল্লেখ করতে চান, যেটা আমি প্রশ্ন করিনি? এখানে বিনিয়োগকে আকৃষ্ট করতে হবে। একটা বিনিয়োগকারী প্রতিবেশী দেশের তুলনায় যদি আমি অ্যাট্রাকশন না পাই, আমি একটা কাগজ আপনাকে দিয়ে দেবো, আপনার কাছে বোধহয় আছে, বোধহয় 7টা স্টেটে, ওই দেখেন তারা কীরকম অ্যাট্রাকশন দিয়েছে, ঝাঁপাই পড়ছে মানুষ বিনিয়োগের জন্য, দেশীয়রা এবং বিদেশিরা। আমার কীরকম ওইরকম কোনো প্যাকেজ নাই তো। এই যে দেখেন, এই যে আমরা এত বড় একটা সম্মেলন হলো, $1.5 বিলিয়ন আমি পাইছি, $150 মিলিয়ন। আমি $150 মিলিয়ন একটা কমিটমেন্ট পেলাম। $150 মিলিয়ন তো আমরাই করতে পারি যদি আমাকে গ্যাস দেওয়া হয়। আমার প্রোটেকশন কোথায়?
অন স্টপ সার্ভিস করতে হবে। এই যে এক্সপোর্ট প্রসেসিং জোনগুলি বানায় রাখছে, কিন্তু ওখানে কোনো গ্যাস নাই, বিদ্যুৎ নাই।